হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, হাজারো সমস্যার মাঝেও আল্লাহ ভালো রেখেছে, ভালো আছি, ইনশাল্লাহ ভালো থাকবো। তো আজকে আমি আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি যে আপনাদেরকে সতর্ক করার জন্যে, কারণ আমি নিজে এইরকম পরিস্থিতিতে পড়েছি। আসলে আমি যে সমস্যার মধ্যে পড়ছি বর্তমানে, কারণ দেশের অবস্থা তো খুবই খারাপ, এটা সবাই জানে, খুবই খারাপ, মানে বলার বাহিরে। তো এই অবস্থায় আমরা যে সমস্যায় সম্মুখীন হচ্ছি সেটা যদি আমরা শেয়ার করি, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, মোট কথা আমরা মিডিয়াতে যদি সেটা শেয়ার করি তাহলে সবাই জানতে পারবে এবং আমার এই ভিডিওটার মাধ্যমে আরেকজন সতর্ক হয়ে যাবে এবং সে বিপদের হাত থেকে রক্ষা পাবে। সেই জন্যই হচ্ছে আমার এই ভিডিওগুলি করা। তো আজকের যে ঘটনাটা, এটা বেশ কিছুদিন আগের ঘটনা, সেই মাসখানেক হয়ে গিয়েছে। তো আমার মনে হলো যে না, আসলে আমি এটা শেয়ার করা উচিত। তাহলে হচ্ছে বিকাশ নগদে আমরা যেভাবে মানে সবাই হেনস্থা হচ্ছি, সেইভাবে হচ্ছে অ্যাকাউন্ট থেকেও অনেক টাকা হারিয়ে যাচ্ছে। মানে আমাদের ভুলের জন্যে আমাদেরকে প্রতারকরা, আমাদের ভুল মানে প্রতারকরা আমাদেরকে এমনভাবে ফাঁদে ফেলছে যে আমরা বাধ্য ওদের কথা বিশ্বাস করতে, এবং বিশ্বাস করে আমরা অনেকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারকরা হাতিয়ে নিচ্ছে। তো যাই হোক, এখন আসি মূল কথায়। আমার দুটি সন্তান, একজন ছেলে একজন মেয়ে। তো ছেলেটা বড়, ছেলেটা 24-এ এসএসসি পাশ করলো, করে কলেজে অ্যাডমিশন হচ্ছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট, সে ওইখান থেকেই পাশ করেছিল। তো স্কলারশিপ পেয়েছে এসএসসিতে। তো স্কলারশিপ পেয়েছে। আমাদের সময় যা হতো যে আমাদের কলেজে বা স্কুলে টাকাটা আসতো, স্কলারশিপের টাকাটা আমরা টিচাররা হাতে হাতে দিয়ে দিত। এখন তো তা না, ডিজিটাল যুগ যেহেতু, কাজে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে হয়, স্টুডেন্টদের অ্যাকাউন্টে টাকাটা বোর্ড থেকে জমা হবে। তো বোর্ড থেকে যখন নির্দেশনা পাঠালো যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে, তো আমার ছেলে এবং ওর বাবা দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট করেছে। তো 1 মাস আগে, আমরা কিন্তু তখনও বৃত্তির টাকা পাইনি, 1 মাস আগে হঠাৎ একটা ফোন আসে আমার হাজব্যান্ডের মোবাইলে। তখন হচ্ছে 1:30 কি 2টা বাজে দুপুর। তো বলে যে আমার ছেলের জন্ম নিবন্ধন, জন্মসাল, তারপর হচ্ছে তার রেজাল্ট, এসএসসি কত সালে এসএসসি রেজাল্ট, কোন কলেজের স্টুডেন্ট, কোন স্কুল থেকে পাশ করেছে, ডিটেলস সব সে বলছে, এবং অ্যাকাউন্ট করেছে আইএফআইসি ব্যাংকে, সেটাও তারা বলছে, এবং জয়েন্ট অ্যাকাউন্ট সেটাও বলছে। মানে ডিটেলস যা একটা অ্যাকাউন্ট করতে যা যা প্রয়োজন লেগেছে সব কাগজপত্রের ডিটেলস সে বললো আমি আইএফআইসি ব্যাংক থেকে ফোন করছি যে ওর বৃত্তির টাকা আসতেছে, কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকতে পারতেছে না, কারণ এই অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে। তো ওই টাকাটা আপনি যে কোনো একটা ব্যাংক থেকে তুলতে পারবেন না, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আইএফআইসি ব্যাংক বাদ দিয়ে সেই ব্যাংক থেকে উঠাতে পারবেন। তো আপনার অ্যাকাউন্টটা কোন ব্যাংকে আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এটিএম কার্ডের নাম্বার দিতে হবে, এটিএম কার্ডের মাধ্যমে আপনি এটা উঠিয়ে নিতে পারবেন। ভাগ্য ভালো যে সেদিন সে ভুলক্রমে এটিএম কার্ড বাসায় রেখে গিয়েছে। ওই যে শার্ট চেঞ্জ করেছে, তো ওই শার্টের পকেটে কার্ডটা ছিল। মানে একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, সেই রকম অবস্থা হয়েছে, বুঝছেন। শার্টটা ওই দিন চেঞ্জ করাতে এত উপকার হয়েছে, কারণ যেহেতু আমরা বিজনেস করি, আমাদের অ্যাকাউন্টে তো লক্ষ লক্ষ টাকা থাকেই। তো আমার হাজবেন্ড আমাকে তখন কল করে বলে যে বাসায় ওই শার্টের মধ্যে এটিএম কার্ডটা, তার ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, ওদেরকে ছবিটা পাঠাতে হবে ব্যাংক থেকে, এরকম ফোন করছে। তো আমি তো ব্যাপারটা জানতাম, কিন্তু এটা আমি আমার হাজব্যান্ডকেও শেয়ার করতে ভুলে গেছি, শেয়ার করিনি। প্লাস তখন আমার এটা মাথায় নাই। আমি ঠিকই ছবি উঠাইছি, ছবি উঠানোর পরে হঠাৎ আমার মনে হলো যে 1 সপ্তাহ আগে কলেজে গ্রুপে মেসেজ দিয়েছে যে যারা বৃত্তি পেয়েছো তোমাদের কাছে এইরকম যদি ফোন কল যায় তাইলে বুঝবা এটা ফেক, প্রতারক। তোমরা হচ্ছে সঙ্গে সঙ্গে কলেজে জানাবা, আর হচ্ছে কোনো ইনফরমেশন তোমরা দিবা না, আর আমাদের কলেজে জানাবা। তো হচ্ছে ছবিটা উঠাইয়ে যখন আমি হোয়াটসঅ্যাপে দিতে যাব, সেই মুহূর্তে আমার মনে হলো আরে এরকম না একটা কলেজ থেকে নিউজ আসছিল, গ্রুপে দিয়েছিল। তো আমি এটা ভেবে ফোনটা দিব আমার হাজব্যান্ডকে, আর তখন আমার হাজব্যান্ড ফোন করে বলতেছে যে দিতে হবে না, আমার মনে হয় এটা ফেক,
কোনো প্রতারক চক্র, কারণ তখন তার সাথে তার ফ্রেন্ড ছিল, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ছিল। হঠাৎ করে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড নাকি বলতেছে যে জহির ভাই মনে হয় এটা কোনো প্রতারক চক্র, আপাতত দিয়েন না, আর একটু দেখে চিন্তা ভাবনা করে খোঁজখবর নিয়ে তারপরে দেন। তো আমার হাজব্যান্ড আমাকে বলার সাথে সাথে আমি বলতেছি, আরে আমি তো তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম, কলেজ থেকে এরকম বলছে, তার মানে এটা ভুয়া, কাজে তুমি এটা দিও না। তো আমি দেইনি। এরপরে দেখা গেছে আর কোনো ফোন কলও আসেনি। তো আমি এই ঘটনাটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ডের মাকে শেয়ার করলাম, আর সঙ্গে সঙ্গে ও বলতেছে ভাবি দিও না, দিছো না কেমন না, না তো বললো যে আমাদের বাচ্চাদেরই আরেকটা ফ্রেন্ডের বাবাকে এইরকম যখন বললো, উনি তো বোকার মতো দিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা তারা তুলে নিয়েছে। আচ্ছা, শোনার পর মানে আমি তো মানে কি বলবো, পুরা সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে জানালাম যে এরকম ঘটনা, তুমি অল্পতে বেঁচে গিয়েছো, আর আমাদের যে অ্যাকাউন্টে থেকে এটিএম কার্ড ছিল, যে অ্যাকাউন্টের মানে সেটা তো যেহেতু বিজনেসের ব্যাপার বুঝতেই পারছেন, আমাদের লক্ষ লক্ষ টাকা লেনদেন সেখানে, সেই তো মানে কি বলবো, আমার হাজব্যান্ড বলতেছে, আমি বলতেছি যে আমরা অল্পতেই বেঁচে গিয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তখন আদায় করছি যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে কোনো নেক কোনো কাজের জন্যে। যাই হোক, তারপরের দিন আমার ছেলে আরেকটা ফ্রেন্ড, ওর বাবা আবার ফ্রান্সে চলে গিয়েছে, ফ্রান্সে থাকে ওরা, মাসহ বাংলাদেশে, যেহেতু মা ছেলে এখানে থাকে, কাজেই মা ছেলে একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টটা করা হয়েছে। মাকে একজন ফোন দিছে, দিয়ে একই ওয়েতে তার বাচ্চার ডিটেল সব ইনফরমেশন বলতেছে যখন আপনি অ্যাকাউন্ট খুলেছেন দেখেন আপনার মোবাইলে তখন 6 ডিজিটের একটা নাম্বার গিয়েছে, সেই নাম্বারটা কত সেটা বলেন, সেটা যদি না বলেন তাহলে টাকাটা আপনি উঠাতে পারবেন না। তো উনি কি করলো, ওনার মেসেজ অপশানে গেল, গিয়ে দেখে 6 ডিজিটের যে নাম্বারটা সেটা তো ওটিপি, এটা তো দেওয়া যাবে না। উনি ওই ভাবি আবার হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা ঢাকা থেকে, ইডেন থেকে, কাজে উনি শিক্ষিত হওয়াতে বেঁচে গেল যে এটা তো গোপন নাম্বার, এটা তো আমি ছাড়া কেউ জানার কথা না, তাহলে আমি এটা কেন ওদেরকে শেয়ার করব। তো উনি কি করলো, চিন্তা করতেছে, তো উনি আর রেসপন্স করেনি, চুপ করে আছে, উনি ভাবতেছে কেন আমার কাছে এই নাম্বারটা চাইলো। তো উনি মানে অনেক কিছুই ভাবতেছে যে আসলে ঠিক কি ঠিক না, কিন্তু নাম্বারটা তো দেওয়ার কথা না। তো উনি আর কোনো রেসপন্স যেহেতু করে নাই, ওই দিন পার হয়ে গেল। পরের দিন সেই চক্রটা আবার তাকে ফোন দেয়, ওটা রীতিমতো ওনাকে ঝাড়ি, যে কি ব্যাপার, আপনাকে আমি নাম্বারটা দিতে বলছি দেননি, আপনার ছেলে টাকা উঠাবেন কিভাবে, টাকা তো উঠাতে পারবেন না, আমাদের কি এত ঠেকা, মানে উল্টা যা আসতেছে তাকে তাই বলে ইয়ে করতেছে। তখন উনি বলল যে আচ্ছা অসম্ভব ব্যাপার, এই নাম্বার আপনাকে আমি দিব কেন। উনি একদম স্ট্রংলি তখন বলে উঠলো যে এই নাম্বার, এটা তো ওটিপি নাম্বার, এটা তো কাউকে দেওয়া যায় না, এটা তো গোপন নাম্বার, এটা দিলে, এটা যদি আমি আপনাদেরকে শেয়ার করি তাহলে তো আপনারা আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা উঠিয়ে নিয়ে যেতে পারেন, এটা তো একমাত্র আমি জানবো, আমি ছাড়া কেউ জানার কথা না, আপনারা কে। এটা বলার সঙ্গে সঙ্গে তারা ফোনটা কেটে দিয়েছে এবং আর ফোন দেয়নি। এখন যে এরা কারা, এই চক্রটা কারা, আমি কি ধরে নিব যে ওরা ব্যাংকেরই লোক? আমি ফার্স্টে ভেবেছিলাম ওরা আইএফআইসি ব্যাংকে, যেহেতু আমার ছেলের অ্যাকাউন্ট, কাজে সব তথ্য যেহেতু দিচ্ছে, তাহলে আইএফআইসি ব্যাংকের কেউ এই কাজটা করেছে বা ওই চক্রের সাথে জড়িত। কিন্তু ওই ভাবির ছেলের অ্যাকাউন্ট হচ্ছে সোনালী ব্যাংকে, তার মানে সরকারি ব্যাংকে। এখন আমি কি এটাও বলতে পারি যে এটা সোনালী ব্যাংকের কেউ জড়িত? এখন আল্লাহ মাবুদ জানে, মানে আমি বুঝতেছি না যে আসলে কারা জড়িত, কারা এটা করছে, কিংবা বাহিরের যে প্রতারক চক্রটা যদি ব্যাংকের কেউ জড়িত না থাকে তাহলে সেই প্রতারক চক্ররাই বা কিভাবে বের করছে সব তথ্য। এখন আমার কথা হচ্ছে যে আমরা নিরাপত্তার জন্য ব্যাংক ইউজ করি, ব্যাংকে আমরা টাকা রাখি, আমরা বাসায় কখনো বাড়তি কেউ টাকা রাখি না, তাই না? সব টাকা আমরা ব্যাংকে রাখি আমাদের টাকার জানমালের নিরাপত্তার জন্যে। সেখানেও যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোথায় যাব? কোন দেশে আছি, কোন যুগে আছি, কোথায় বাস করি আমরা বলেন?
এখন আমি কথাগুলি হাসতে হাসতে বলছি, কিন্তু আমি যখন মানে এই বর্তমান পরিস্থিতি নিয়ে, বর্তমানে যে প্রতারক চক্ররা বিভিন্নভাবে আমাদেরকে প্রতারণায় ফেলছে, আজকে আমাকে পরশু আরেকজনকে, তরশু আরেকজনকে করছে, সেগুলি নিয়ে যখন আমি চিন্তা করি আমার মাথা পুরা গুলায়া যায় যে আমরা কিভাবে আছি। মানুষ যে উপরে যে একজন বসে আছে সৃষ্টিকর্তা, তাকেও ভয় পায় না। আজকে আমাকে মেরে আমার সাথে প্রতারণা করে আজকে সে যে টাকাটা নিচ্ছে, মানে তো আল্লাহর কাছে টাকাটা দিতে হবে। তোরা যদি সৃষ্টিকর্তাকেই ভয় না পাস, তাহলে কাকে ভয় পাবি? এখন ওরা কারা? ওদেরকে কেন প্রশাসন নড়ে চড়ে বসছে না? প্রশাসন কেন এই জিনিসগুলি দেখছে না? এটা তো একদিন দুই দিনে হচ্ছে না, এটা অনেক আগে থেকেই চলে আসছে, তাই না? কিন্তু আগে এতটা সামনে আসেনি, এখন সামনে বেশি আসছে। এখন ওপেনলি তারা করছে, আগে কম হতো, এখন বেশি হচ্ছে। কিন্তু সেটা কেন প্রশাসনের নজরে আসছে না? প্রশাসন কেন কঠোর হাতে দমন করছে না? প্রশাসনকে শক্ত হাতে যদি রেশ না ধরে, তাহলে এদেশের মানুষ নিরাপত্তা পাবে কোথায়? এদেশের মানুষের জানমালের নিরাপত্তা থাকবে কোথায়? এদেশের মানুষ কোথায় যাবে? বিকাশের যে ঘটনাটা, বিকাশ নগদের, এটা আমি 100% শিওর আইটির স্টুডেন্টরা এটা করেছে, এই কাজটা করেছে না, শুধু করছে। বর্তমানে আগেও করেছে, এখনও করছে। এরা কতদিন পর্যন্ত করবে আমি শিওর না, এবং কত লোকের যে তারা সর্বনাশ করছে। কিন্তু এটাও কি আইটির স্টুডেন্ট? ব্যাংক থেকে সব তথ্য বের করা, নাকি ব্যাংকের লোক জড়িত আছে ওদের সঙ্গে? আমার এটা জানার খুব ইচ্ছা যে ব্যাংকের লোক কি জড়িত রয়েছে এদের সঙ্গে। 24-এ এসএসসি বেসে যারা স্কলারশিপ পেয়েছে, তাদের টাকা এই মাসের 5 তারিখে অ্যাকাউন্টে আসছে। মাত্র কত? 6 মাসে 2,500 টাকা। 6 মাসে 2,500 মানে ওদের যার কলেজে যা বেতন সেটা মওকুফ করে হচ্ছে এই টাকাটা। তো হচ্ছে 2,500 ফেক না, যেমন আমার ছেলের হচ্ছে মান্থলি কলেজের বেতন হচ্ছে 855 টাকা। 855 টাকা সেটা দিতে হচ্ছে না, প্লাস হচ্ছে এই টাকাটা তারা পাচ্ছে। কিন্তু সেটা বড় কথা না, এখানে 2,500 টাকা বড় কথা। ছেলে স্কলারশিপ পাইছে, এটাই আমরা খুশি, এটাই সবচেয়ে বড় কথা। এখন এই 2,500 টাকা মাত্র 5 তারিখে আসছে। 1 মাস আগেই ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য তারা জেনে গিয়েছে, সব টাকা হাফিজ করতে চাচ্ছে। শুধু কি তাই? একটা স্কলারশিপ পাওয়া স্টুডেন্টের বাবার অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সেই টাকা তারা তুলে নিয়ে যাবে। ওদের মস্তিষ্কে আসলো কিভাবে আমার মাথায় আসে না। ওরা কিভাবে এই প্রতারক চক্রটা কিভাবে এইগুলি চিন্তা ভাবনা করে এবং এগুলি বের করে? আমার তো মনে হয় ওরাও আইটির স্টুডেন্ট এবং ব্যাংকের কেউ ওদের সাথে জড়িত আছে। সব ব্যাংকেরই, যে ব্যাংক থেকে হয়। এবং দেখেন, সেক্রেটারিকে যে ভাইয়ার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা নিয়ে গিয়েছে, যে বাচ্চার বাবার ব্যাংক থেকে, সেই বাচ্চার বাবার ততটা সচ্ছল না সে, তার জন্য 1 লাখ টাকা অনেক। আর সচ্ছল থাকুক না থাকুক, এখনের দিনে 1 লাখ টাকা অনেক অনেক। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, টাকা ইনকাম করা খুব খুব কষ্ট। মানে আমি বিজনেসম্যান তো, ব্যবসায়ী তো, বুঝি টাকা ইনকাম করা যে কত কষ্ট। কারণ চারদিকে খুনাখুনি, রাহাজানি, চাঁদাবাজ, জিনিসপত্রের দাম বেশি, কোনো ব্যবসায় আমরা শান্তি পাচ্ছি না। সব জায়গায় চাঁদা দিতে হচ্ছে, মাস্তান থেকে নিয়ে, পুলিশ থেকে নিয়ে, উপরের লেভেলে যারা, সবাই খাচ্ছে। পুলিশ আজকে টাকা নিবে, প্রোটেকশন দিবে বলে কালকে বলবে আমাদের কিছু করার নাই, মিলেমিশে কাজ করেন। বুঝছেন? এইসব পরিস্থিতির শিকার হচ্ছে আমার হাজবেন্ড। মানে বাংলাদেশের প্রতি কি যে বিরক্ত। অনেকে বলে যে এটা সাময়িক সমস্যা, কিছুদিন একটু সহ্য করেন, অপেক্ষা করেন, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। আরে ভাই, সেই কবে জুলাইয়ে হলো আন্দোলন, এখন পর্যন্ত ঠিক হচ্ছে না। আর কতদিন আমরা অপেক্ষা করব বলেন? তাহলে আমরা কেন দেশ স্বাধীন করলাম? কেন দেশ স্বাধীন হলো? আগেই ভালো ছিল।
স্বাধীন করা দরকার ছিল না? স্বাধীন তো হয়েছে চোর বাটপাটদের জন্যে, হাইজ্যাকারদের জন্যে, রেপিডদের জন্যে, স্বাধীন হয়েছে প্রতারকদের জন্যে। আর সেই প্রতারকদের শিকার আমরা, রেপিডদের শিকার আমরা, হাইজ্যাকারদের শিকার আমরা। কত দিন আমরা সহ্য করব? তো যাই হোক, অনেক কথাই বললাম। তো হঠাৎ করে আমার মনে হলো যে বিকাশ নগদেরটা যেভাবে আমি শেয়ার করলাম, এবং শেয়ার করার পরে দেখলাম শুধু আমি একা ভুক্তভোগী না, বা আমার ওই ফ্রেন্ড পান্না ভুক্তভোগী না, আরও অনেকেই ভুক্তভোগী এটাতে পড়েছে, এই ফাঁদে। এর আগে আমি কখনো জানতে পারি নাই। তো আমার ভিডিওটা শেয়ার করার পরে আমি জানতে পেরেছি এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই এইরকম হচ্ছে। আর আমি বুঝি না যে বাংলাদেশে যে ঘটনা ঘটে ওপার বাংলা মানে কলকাতায় একই ঘটনা ঘটে, তাহলে ভিসা সিস্টেম করা দরকার ছিল কি? দুইটা দেশ তো একই, সব পরিবেশ সব কিছু দেখে একই রকম, তাইলে আমাদের ভিসা সিস্টেম করা দরকার ছিল কি? আমরা অবাধে আসা যাওয়া করতে পারতাম। যাই হোক, তো আমার মনে হলো এটাও আমি একটু শেয়ার করি, তাহলে যারা এই প্রতারক চক্রের মধ্যে এখনো পড়ে নাই তারা সতর্ক হয়ে যাবেন। কারণ আমাদের বাংলাদেশে প্রায় মানুষের এই ব্যাংক অ্যাকাউন্ট, বেশিরভাগ মানুষের 95 দেখা যায় যে 95 লোকদের এই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এবং ব্যবসায়ীদের তো মাস্ট, ওদের তো রয়েছে, ওদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে লেনদেন হচ্ছে। কাজে এটা একটু আমি ভিডিওটা করলে সবাই যাদের নজরে আসবে তারা অন্তত উপকৃত হবে। কাজেই হচ্ছে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও 10 জন 5 জন 20 জন মানুষ দেখবে এবং সাবধান হবে, তাদের উপকারে আসবে। আর আমরা মানুষ তো, আমরা একে অপরের পরিপূরক, একে আরেকজনের জন্য উপকার করাই হচ্ছে আমাদের ধর্ম। যদিও বর্তমান যুগে এই কথার কোনো ভিত্তি নাই, কে কাকে মারবে, কে কাকে মেরে খাবে, কে কাকে ছিঁড়ে খাবে, বর্তমান যুগটা হচ্ছে এই। তারপরেও ভালো মানুষ তো রয়েছেই। কাজে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার লোকের উপকৃত হবে, বা হাজার হাজার লোক উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন। আবারও আমি কখনো আবার বাস্তবধর্মী কোনো ভিডিও পেলে নিয়ে আসবো আপনাদের সামনে, আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।